আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত কম্পারিজনমূলক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের যে কনসেপ্ট, মিউচুয়াল ফান্ড আসলে কি, কিভাবে কাজ করে, এটার আনুপাতিক রিটার্ন কেমন হইতে পারে, বাংলাদেশের মার্কেটের কনসেপ্টে বর্তমান পরিস্থিতির আলোকে মিউচুয়াল ফান্ড আমাদের কি পরিমাণ রিটার্ন দিতে সক্ষম, এই বিষয়গুলো গত দুইটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে। তো ওই ভিডিওগুলোতে আপনাদের কমেন্টে যে মূল প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আমরা কিভাবে কোন জায়গা থেকে কিনতে পারি, এটা একটা মেইন প্রশ্ন। সেকেন্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড আমরা কেন কিনবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ডে 12%-এর উপরে ইল্ড আছে, অনেক ফিনান্সিয়াল মার্কেটের ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর সিকিউরিটি অনেক হাই এবং রিটার্ন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 10%-এর বেশি পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মিউচুয়াল ফান্ড কেনার মতো সিদ্ধান্ত কেন নিব, মিউচুয়াল ফান্ডে এসআইপি করে বেনিফিটটা আসলে কি, এটা একটা প্রশ্ন। 3 নাম্বার হচ্ছে তুলনামূলক রিটার্ন কম্পেয়ার করা, অর্থাৎ বর্তমানে আমরা জানি সবচেয়ে হাই রিটার্নের ইল্ড হচ্ছে বন্ডের মধ্যে আছে। তো এই ধরনের হাই রিটার্ন ইল্ড অপশন যে সেক্টরগুলোতে আছে সেই সেক্টরগুলোর সাথে মিউচুয়াল ফান্ডের একটা কম্পারিজন করা এবং কম্পারিজন করে দেখা যে মিউচুয়াল ফান্ড আসলে কি ধরনের রিটার্ন আমাদেরকে দিতে পারে। এন্ড ফাইনালি মিউচুয়াল ফান্ড যেহেতু ওপেন মিউচুয়াল ফান্ড প্রায় 97টা লিস্টেড মিউচুয়াল ফান্ড আছে, এই 97টা মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা স্পেসিফিক মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা না বুঝলে অনেক বেশি কমপ্লিকেটেড, কারণ এটা কিন্তু লটারির মতো হয়ে যাচ্ছে। 97টা মিউচুয়াল ফান্ড আছে, এখান থেকে আসলে কোনটা ভালো এটা যদি আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার সিলেকশনে ভুল হয়ে গেলে আপনি যত লম্বা সময়ের জন্য এসআইপি করেন, যে এই প্রসেস ফলো করেই আপনি কম্পাউন্ডিং করেন, দিন শেষে কিন্তু ভালো রেজাল্ট আমরা পাবো না। সো এই 4টা প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম মিউচুয়াল ফান্ড আসলে আমরা কিভাবে কিনবো এটা বুঝতে হবে। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। এর আগের ভিডিওতে মিউচুয়াল ফান্ডের পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম যে ইনভেস্টরদের কাছ থেকে ফান্ড ম্যানেজার টাকা কালেক্ট করে এবং পরবর্তীতে সে এগুলোকে বিভিন্ন ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনভেস্ট করে। মানে মিউচুয়াল ফান্ড কেনার জন্য, ম্যানেজ করানোর জন্য আপনাকে কোনো একটা ফান্ড ম্যানেজারের আন্ডারে যেতে হবে এবং এই ফান্ড ম্যানেজার যেই কোম্পানিগুলোর মাধ্যমে এই ফান্ডগুলোকে ম্যানেজ করে থাকে সেই কোম্পানিগুলো থেকে আপনার পছন্দের এবং রিলায়েবল কোন একটা কোম্পানি থেকে আপনি চাইলে মিউচুয়াল ফান্ড কিনতে পারেন। আমি একদম সামারি করে দেই, কারণ আমি যদি আপনাদেরকে বলতে থাকি এইভাবে বাছাই করেন, ওইভাবে বাছাই করেন, এটা দেখতে হবে, ওইটা দেখতে হবে, তারপরেও দিন শেষে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। কারণ আপনি যদি ইতিমধ্যে জেনে থাকেন যে কিভাবে আসলে এই কোম্পানিটাকে বাছাই করতে হয় তাহলে আপনার হয়তো এই ভিডিওটা দেখার প্রয়োজন পড়তো না, আপনি নিজে থেকেই বুঝতেন যে কোন কোম্পানিটা আসলে আপনার জন্য বেটার হবে। সো যেহেতু ভিডিও তৈরি করে বলতেছি, সো আমার এখানে কিছুটা দায়বদ্ধতা থাকে আপনাদেরকে তুলনামূলক ভালো কোম্পানিগুলোর সাথে পরিচিত করে দেওয়া। এরপরে সেই অপশনটা অবশ্যই একটা হবে না, কারণ যদি একটা হয় তার মানে হচ্ছে আমি ওই কোম্পানিটাকে সরাসরি প্রমোট করতেছি। বাট আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছি আমি কোনো ধরনের মিউচুয়াল ফান্ডের সাথে জড়িত না, কোনো ধরনের ফান্ড ম্যানেজারের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ভিডিওটা তৈরি করতেছি এবং আমি আমার রিসার্চের ভিত্তিতে, আমার স্টাডির ভিত্তিতে যেই ফান্ডগুলোকে বাংলাদেশের মার্কেটে বেস্ট পসিবল মিউচুয়াল ফান্ড হিসেবে আমার কাছে মনে হয় সেই ফান্ডগুলো আপনাদের সামনে জাস্ট পরিচয় করিয়ে দিব। এরপর এই ফান্ডগুলোকে জাস্টিফাই করা এবং এখান থেকে আপনার পছন্দের ফান্ডটা সিলেক্ট করার দায়িত্ব অবশ্যই অবশ্যই আপনার। তো আমি এইখানে আমার পছন্দের লিস্টে 5টা কোম্পানিকে শর্ট লিস্ট করেছি। এখন আপনি যদি বলেন 1 2 3 4 5 বলেন তাহলে এক ধরনের বায়াসনেস কাজ করবে যে 1 নাম্বারটা মনে হয় সবচাইতে ভালো, 2 নাম্বারটা তারপরে ভালো, 5 নাম্বারটা সবচেয়ে কম ভালো। ব্যাপারটা এরকম না, কারণ এই 5টা কোম্পানি আসলে আমি মনে করতেছি যে মিউচুয়াল ফান্ড হিসেবে ম্যানেজ করার জন্য এদের কাছে যাওয়া যেতে পারে, এরা ভালো পারফর্ম করার পসিবিলিটি আছে। এবার আমাদের দেখতে হবে এই ফান্ডগুলোর দিন শেষে পোর্টফোলিওর অবস্থা কি, পোর্টফোলিওতে তারা কোন ধরনের শেয়ারে ইনভেস্ট করেছে এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই শেয়ারগুলো তাদের বাই রেট আসলে কত। আপনি যদি বাই রেটের জায়গাটা খেয়াল করতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি ভালো শেয়ার হলেও লাভ নাই আপনি যদি হায়ার প্রাইসে ইনভেস্ট করে থাকেন। সো যেই 5টা কোম্পানিকে আমরা মিউচুয়াল ফান্ড থেকে শর্টলিস্ট করেছি সেই 5টা হচ্ছে, আমি যদি সিরিয়ালি আপনাদেরকে বলি, আইডিএলসি,
তারপর হচ্ছে ইউসিবি, তারপরে হচ্ছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে এডস এবং ফাইনালি ভিআইপিবি। আমি আরেকবার রিপিট করতেছি, উপর থেকে নিচের দিকে আরেকবার বলছি। প্রথমটা হচ্ছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, 2 নাম্বারটা হচ্ছে ইডস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, 3 নাম্বারটা হচ্ছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, এরপর একটা ইউসিবি এবং 5 নাম্বার অপশন হচ্ছে আইডিএলসি। এখন আপনি যদি বলেন এই 5টার বাইরে কি মার্কেটে কোনো ভালো মিউচুয়াল ফান্ড নাই? ডেফিনেটলি এই 5টার বাইরেও ভালো পারফর্ম করা মিউচুয়াল ফান্ড থাকতেই পারে, হয়তোবা সেটা আমার নজরে আসে নাই, বা সেই স্পেসিফিক ফান্ডটার পারফরমেন্স ভালো হলেও আলটিমেটলি ওই কোম্পানিটা অনেক বেশি রেপুটেড না, মার্কেটে অনেক বেশি হয়তোবা পরিচিত না, যেই কারণে রিসার্চ করতে গিয়ে সেটা আমার সামনে আসে নাই। সো যেই 5টা কোম্পানি, আমি মনে করতেছি 5টা কোম্পানি ইজ মোর দ্যান এনাফ, কারণ 5টা কোম্পানিকে যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে 5টা কোম্পানির আন্ডারে অ্যাটলিস্ট 20টা ফান্ড আপনি পেয়ে যাবেন। সো আপনার প্রয়োজন একটা কিংবা 2টা ফান্ডে ইনভেস্ট করা, আপনার তো আর শত শত ফান্ডের প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে 20টা ফান্ড কিন্তু মোর দ্যান এনাফ আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচটার জন্য। সো এই 5টা ফান্ডকে কিভাবে আপনি দেখবেন, কিভাবে আপনি অ্যানালিসিস করবেন, সেইটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, এই ভিডিওটা যদি আপনি প্রথম দেখেন, মিউচুয়াল ফান্ড সম্পর্কে অন্য কোনো ভিডিও যদি আপনি না দেখে থেকে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2টা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ পার্ট 2তে এত পরিমাণ ইনফরমেশন রিয়েলিস্টিক ডেটার সাহায্যে আপনাদেরকে দেওয়া হয়েছে, যেইটা না দেখলে আপনি আসলে ডিসিশন নিতে পারবেন না, বা আপনি আসলে বুঝতে পারবেন না যে মিউচুয়াল ফান্ড আসলে কিভাবে কাজ করে। সো ওইটা আপনার আগে বোঝা প্রয়োজন। ওইটা বোঝার পর যদি আপনার কাছে মিউচুয়াল ফান্ডের প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি আলটিমেটলি সিলেকশনে আসবেন যে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো হইতে পারে। বাট ওইটাই যদি আপনার কাছে আগ্রহ তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু কোন মিউচুয়াল ফান্ডটা ভালো সেটা আপনার জন্য ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগে পার্ট 1 পার্ট 2 দেখে নিতে। এবার সরাসরি আমরা যেই 5টা কোম্পানির কথা বললাম, আইডিএলসি, ইউসিবি, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট, এডস আর হচ্ছে ভিআইপিবি, তো 5টাতে গেলে অনেকগুলো ফান্ড হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হবে। আমি আপনাদেরকে 3টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অর্থাৎ শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এডস এবং ভিআইপিবি, এই 3টা কোম্পানির ফান্ডগুলোর সঙ্গে পরিচিত করে দিচ্ছি। কিভাবে আপনি এই কোম্পানিগুলোর পারফরমেন্স দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনি এই ফান্ডগুলোর পোর্টফোলিও নিজে মনিটর করতে পারবেন সেটা দেখিয়ে দিব, এবং সর্বোপরি এই ফান্ডগুলোর পোর্টফোলিওকে ফলো করে নিজে কিভাবে নিজের বিও অ্যাকাউন্টে একটা এসআইপির জন্য ব্যালেন্সড ওয়েতে পোর্টফোলিও তৈরি করতে পারেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম আমরা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ডগুলো সম্পর্কে একটু রিভিউ করব। আমরা যদি গুগলে গিয়ে লিখি শান্তা মিউচুয়াল ফান্ড, তাহলে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লিংক চলে আসবে। পরবর্তীতে আমরা যদি এই মেইন পেজটাতে যাই, এখানে আপনি দেখতে পারবেন এক্সপ্লোর ফান্ডস নামে অপশন রয়েছে, এবং এইখানে শান্তার যতগুলো মিউচুয়াল ফান্ড আছে সবগুলো মিউচুয়াল ফান্ড এখানে লিস্টেড আকারে দেওয়া আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্টের জন্য কোনো মিউচুয়াল ফান্ডের অপশন আছে কিনা। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে আপনি শরিয়া ফান্ড পেয়ে যাবেন, এবং যেগুলো শরিয়া অনুযায়ী মেইনটেইন করে, অর্থাৎ যদি বন্ডের কথা বলেন তাহলে তারা ইসলামিক সুকুক বন্ডগুলোতে ইনভেস্ট করে, যদি আপনি শেয়ারের কথা বলেন তাহলে তারা ডিএসসি শরিয়া ইন্ডেক্সে লিস্টেড যে শেয়ারগুলো আছে সেইখান থেকে সিলেক্টেড কিছু শেয়ারের মধ্যে তারা ইনভেস্ট করে। তো ওই ফান্ডগুলোকে আপনি অবশ্যই শরিয়া ফান্ড নামে দেখতে পাবেন, সেটা আইডিএলসিতে হোক, সেটা ইউসিবিতে হোক, ভিআইপিবিতে হোক, শান্তাতে হোক, প্রত্যেকটাতে আপনি শরিয়া ফান্ড নামে দেখতে পাবেন। অর্থাৎ যেইটা শরিয়া ফান্ড নামে আপনি পাবেন সেই ফান্ডটা আপনি ইসলামিক কনসেপ্ট থেকে চাইলে এক্সপ্লোর করতে পারেন, ওইখানে ইনভেস্টমেন্টটা হবে ইসলামিক ইনভেস্টমেন্ট। এখন এইটার অথেন্টিসিটি কতটুকু, তারা কতটুকু অ্যাকুরেসি মেইনটেইন করতে পারতেছে, এইটা কিন্তু আসলে আমার জানার সুযোগ নাই, আমি আপনাকে এটার গ্যারান্টি দিতে পারবো না। এইটা আপনাকে তার অথরিটির সাথে ডিসকাস করে আপনি কনভিন্স হচ্ছেন কিনা, আপনার যে প্রশ্নগুলো আছে ইসলামিক মাইন্ডেড ওয়েতে, সেই প্রশ্নগুলোর উত্তর তারা ঠিকঠাক ভাবে দিয়ে আপনাকে স্যাটিসফাই করতে পারতেছে কিনা, সেটার উপর বেস করে আপনি সিদ্ধান্ত নেবেন। বাট খালি চোখে দেখলে এই শরিয়া ফান্ডগুলো হচ্ছে ইসলামিক মাইন্ডেড পিপলদের জন্য ইনভেস্ট করার জন্য অপশন। তো এই শান্তা অ্যাসেটমেন্টের যে ফান্ডগুলো রয়েছে, এখান থেকে আমি যে ফান্ডটাকে মূলত শর্ট লিস্টেড করতে চাচ্ছি বা করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড। আমরা যদি এইখান থেকে যেটাতে ক্লিক করবেন সেইটা ডিটেল ইনফরমেশন এখানে চলে আসবে। তো ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডে ক্লিক করার পর নিচে দেখবো আমরা সেটার ইনফরমেশন আছে। প্রথমে থাকবে ওভারভিউ,
ওভারভিউতে গেলে আপনি দেখতে পাবেন যে এটার ন্যাব এখন কত চলতেছে, কতদিন আগে অর্থাৎ কয় তারিখে, দেখেন এটা 2018 সালের মার্চের 8 তারিখ থেকে এই ফান্ডটা চলতেছে। ফান্ডের সাইজ কত, সিএজিআর কত, অর্থাৎ ইন্সপেকশনের ডেট থেকে আজকে পর্যন্ত এই টোটাল টাইম হরাইজনে এভারেজে যে এই পরিমাণ রিটার্ন সে জেনারেট করেছে তার এভারেজটা কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 6.4% দেখাচ্ছে। পারফরমেন্সের দিকে গেলে এইটা হচ্ছে ওই ফান্ডটার হিস্টোরিক্যাল গ্রাফ, এই যে এইটা হচ্ছে 10%, 11%, 19%, মানে কিভাবে এই ফান্ডটা পারফর্ম করেছে সেই পারফরমেন্সের গ্রাফ আপনি যেভাবে ইন্ডেক্সেরটা দেখেন ঠিক তেমনি ভাবে এখানে দেখানো হয়েছে। তো আমরা আমাদের ইতিপূর্বে যে ভিডিওটা তৈরি করেছিলাম ওই ভিডিওটাতে আপনাদেরকে কিন্তু একটা কম্পারিজন দেখিয়েছিলাম যে একটা ফান্ড আসলে বাংলাদেশের মার্কেটের রেসপেক্টে প্র্যাকটিক্যালি কি ধরনের রিটার্ন দেয়। এই রিটার্নটা ছিল মূলত এই ফান্ডটার এগেইনস্টে দেখানো, এটা একটা এক্সাম্পল ছিল জাস্ট। তো এই ফান্ডটা আমরা দেখতে পাচ্ছি গত 7 বছরে টানা, মানে 2 বছরে 0% অর্থাৎ কোভিডের সময় এবং 2024 সালে বর্তমান মার্কেট ক্র্যাশ, এই 2 বছরে 0% রিটার্ন দেওয়ার পরেও এই 7 বছরে টানা 7% এর মতো ডিভিডেন্ড সে ইনশিওর করতে সক্ষম হয়েছে। এটা ছিল তার ডিভিডেন্ডের পারফরমেন্স। ন্যাব আপনি যদি এখানে ডেট দেন 2018 সালে যেই দিন এই ফান্ডটা লঞ্চ হয়েছে সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি হিস্টোরিক্যাল ন্যাব দেখতে পারবেন। রিসেন্ট ন্যাবগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এখন আপনার মূল কনসার্ন কি? আপনার মূল কনসার্ন হচ্ছে ন্যাব, তারপর হচ্ছে ডিভিডেন্ড হিস্ট্রি, যে হিস্ট্রিক্যালি সে কিভাবে পারফর্ম করতেছে, কত পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে, এবং ফাইনালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডকুমেন্ট অপশনে গেলে আপনি পোর্টফোলিও পেয়ে যাবেন। এখানে দেখেন পোর্টফোলিও অ্যাজ অন সেপ্টেম্বর 2030। নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে লেটেস্ট পোর্টফোলিওটা দেখাবো, বাট আপনি এখান থেকে ইয়ার চেঞ্জ করে করে প্রত্যেক বছরের ওই সময়টাতে পোর্টফোলিওতে কি কি শেয়ার ছিল আপনি কিন্তু সেটা রিভিউ করতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডকে নিজের এসআইপির জন্য শর্টলিস্ট করে ফেলেন, সিলেক্ট করে ফেলেন, তাহলে আপনার কাজ কিন্তু এতটুকুই না যে আপনি আজকে ইনভেস্ট করার সময় লেটেস্ট পোর্টফোলিওটা শুধু দেখবেন এবং আগামী 15 বছরে আপনি আর এটার পোর্টফোলিও দেখবেন না, শুধুমাত্র অন্ধের মতো টাকা ইনভেস্ট করতেই থাকবেন। ব্যাপারটা মোটেও এরকম না। এসআইপিতে যেটা সুবিধা হবে, এটা একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট, সো আপনাকে প্রত্যেক দিন আপনার পোর্টফোলিও দেখতে হবে না। একটা শেয়ারের দাম বাড়তেছে নাকি কমতেছে, ইন্ডেক্স পজিটিভ নাকি নেগেটিভ, এগুলো নিয়ে আপনাকে কখনোই চিন্তা করতে হবে না, এবং এই জিনিসের সাথে আপনার এসআইপির কোনো সম্পর্ক নাই। কিন্তু কোয়ার্টার টু কোয়ার্টার অর্থাৎ বছরে 4 বার কিন্তু পোর্টফোলিও এখানে পাবলিশ হচ্ছে। সারা বছরে অন্তত পক্ষে 4 বার যে পোর্টফোলিওটা আপনার সামনে আসবে সেই পোর্টফোলিওটা অন্তত পক্ষে রিভিউ করে দেখা কিন্তু আপনার দায়িত্ব। কারণ আজকে যখন আপনি একটা পোর্টফোলিওকে সিলেক্ট করতেছেন, যে এই পোর্টফোলিওটা আপনার জন্য ভালো মনে হচ্ছে, আপনি জানেন যে এই শেয়ারগুলো ভালো এবং এই রেটে যে এই শেয়ারগুলোকে কিনতে পেরেছে এই মিউচুয়াল ফান্ডটা, ভবিষ্যতে মার্কেট যখন ভালো হবে এই শেয়ারগুলো কিন্তু এখান থেকে গেইন দিবে। পাশাপাশি এই শেয়ারগুলো একটা হ্যান্ডসাম ডিভিডেন্ড প্রতি বছর দিয়ে থাকে। সো দুইটা মিলে এই মিউচুয়াল ফান্ডের একটা ভালো গেইন করার পসিবিলিটি ইন ফিউচার আছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের এই পোর্টফোলিও কিন্তু সবসময় ফিক্স থাকবে না, কারণ একটা শেয়ার সে আজকে কিনছে, 1টা 2টা 3টা কোয়ার্টার পরে বা 2 বছর পরে যখন এই শেয়ারটাতে ভালো অ্যামাউন্টে প্রফিট হয়ে যাবে তখন কিন্তু সেই শেয়ারটাকে সেল করে দিতে পারে। কারণ একটা শেয়ার কমে কেনার পর যখন ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে, ধরেন 40-50% দাম বেড়ে গেছে, তখন কিন্তু ওই শেয়ারটা আস্তে আস্তে রিস্ক ফ্যাক্টর তৈরি করে। সো তখন মিউচুয়াল ফান্ডগুলো ওই শেয়ারগুলোকে প্রপার লেভেলে সেল করে ওই সময়ে মার্কেটে অন্য কোন ফান্ডামেন্টাল শেয়ারটা কম্পারেটিভলি কম দামে কিনতে পাওয়া যায় সেই ধরনের ইনভেস্টমেন্টে তারা সুইচ করে। সো এইটা রেগুলার বেসিসে ঠিকঠাক মতো সে করতেছে কিনা সেটা দেখার জন্য আপনাকে জাস্ট 4 মাস পর পর কোয়ার্টার টু কোয়ার্টার এই পোর্টফোলিওটা একবার করে রিভিউ করতে হবে। কারণ আপনি যদি দেখেন যে মিউচুয়াল ফান্ড এমন কিছু শেয়ার ইনভেস্ট করছে 5 বছর পরে প্রত্যেকটা শেয়ার দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে, তাও এই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটাকে শাফল করতেছে না, রিব্যালেন্স করতেছে না, তাহলে তো আপনি বুঝবেন যে ঝুঁকি বাড়তেছে। তখন আপনি ইউনিট প্রাইস যখন বৃদ্ধি পাবে, হায়ার লেভেলে চলে যাবে, ওই হাই ভ্যালুতে এসআইপি না করে বরং সেটাকে ক্লোজ করে দিয়ে অন্য ধরনের ইনভেস্টমেন্টের চিন্তা করতে হবে আপনাকে। সো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে কোয়ার্টার টু কোয়ার্টার পোর্টফোলিওটা মনিটর করতে হবে। এনিওয়ে, স্টেটমেন্ট এন্ড পোর্টফোলিও থেকে এই যে দেখেন এখানে পোর্টফোলিও সেপ্টেম্বর 30, 2024, এইখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনি এই পোর্টফোলিও এই মিউচুয়াল ফান্ডটা কোন কোন শেয়ার এই মুহূর্তে ইনভেস্ট করে আছে, তার মার্কেট প্রাইস কত দিয়ে সে কিনেছে, বর্তমান প্রাইস কত,
পুরা সিনারিওটা আপনি দেখতে পাবেন। দেখেন এখানে সেক্টরাল সেগমেন্টেশন করা আছে, ব্যাংক থেকে একটা শেয়ার, ব্যাংক, আইটি থেকে আইটি কনসালটেন্ট লিমিটেড, ফুড অ্যান্ড অ্যালাইড থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফার্মাসিউটিক্যালসে প্রায় 4টা শেয়ার আছে, টেলিকমিউনিকেশনে গ্রামীণ ফোন, এই কটা শেয়ারে তার ইনভেস্টমেন্ট আছে এবং এই ইনভেস্টমেন্টের এগেইনস্টে সে কিন্তু এই মুহূর্তে প্রফিটে আছে 23 এগুলো কিন্তু মিলিয়নে ভ্যালু। অনেকের কনফিউশন তৈরি হইতে পারে যে কস্ট ভ্যালু 9 টাকা কিভাবে দেখাচ্ছে, ব্র্যাক ব্যাংকের দাম তো 9 টাকা না। বিষয়টা হচ্ছে এটা 9.99 মিলিয়ন, এটাকে আপনি 10 লক্ষ দিয়ে গুণ দিলে এটার অ্যাকচুয়াল প্রাইসটা পেয়ে যাবেন এবং সেইটাকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি শেয়ার কত করে কিনছে এবং বর্তমান দাম কত সেটার একটা আপনি ধারণা পেয়ে যাবেন। আর এখানে আপনি খালি চোখে দেখতেই পারতেছেন যে সে আসলে 9.99 মিলিয়নে যতগুলো শেয়ার কিনেছিল তার বর্তমান মার্কেট প্রাইস অ্যাজ ইফ সেপ্টেম্বর 30 তারিখ 2024 সাল অনুযায়ী 14 টাকা, মানে 14.01 মিলিয়ন। তার মানে এখানে একটা হিউজ গেইন আপনি দেখতে পাচ্ছেন, প্রায় 4 টাকার উপরে। এটা 4 টাকা না, 4 মিলিয়নের উপরে, বাট আমি আপনাকে মানে খুব সহজভাবে বোঝানোর জন্য বলতেছি পার্সেন্টেজে কিন্তু একটা ভালো গেইন এখানে আছে। সেম ভাবে আপনি অন্যান্যগুলো দেখে কম্পেয়ার করে নিতে পারেন। ফান্ডটা কিন্তু সেপ্টেম্বর 2024 পর্যন্ত প্রফিটে আছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট লিস্টেড একটা বন্ডে সে ইনভেস্ট করেছে এবং কর্পোরেট বন্ডের মধ্যে প্রায় 4-5টা বন্ডে সে ইনভেস্টমেন্ট করেছে। সো এই পোর্টফোলিওটা কোয়ার্টার টু কোয়ার্টার বেসিসে আপনাকে রিভিউ করতে হবে। একটা পোর্টফোলিও না, আমি বাকিগুলোতে আসি, তারপর আপনাদেরকে সামারাইজড ওয়েতে শর্টকাটে যে জিনিসটা আপনার নিজের করণীয় সেটা নিয়ে পরামর্শ দেওয়া হবে। এরপর যদি আমরা যাই এডস মিউচুয়াল ফান্ড, তাহলে এডস এর লিংক আমরা পেয়ে যাব। এডস এর লিংকে যদি আমরা যাই, এখানে দেখেন ফান্ডসের নিচে 1 2 3 4 5টা ফান্ড তাদের রয়েছে, 4টা ফান্ড রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে এমসি গ্রোথ ফান্ড, হাই কোয়ালিটি ইনকাম ফান্ড, আর একটা হচ্ছে শরিয়া ভিত্তিক ফান্ড। এইখান থেকে ব্যক্তিগতভাবে আমার শর্ট লিস্টেড ফান্ডটা হচ্ছে ইটস এমসি গ্রোথ ফান্ড। যারা শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু এখান থেকে এডস আলামিন শরিয়া ভিত্তিক কনজিউমার ফান্ডটাকে এক্সপ্লোর করে দেখতে পারেন। আর যারা এই মুহূর্তে বন্ডের দিকে ফোকাস, বন্ড এবং ফিক্সড ইনকামের উপর ইনভেস্ট করতে চান, তাদের জন্য মূলত হাই কোয়ালিটি ইনকাম ফান্ডটা আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাচ্ছি। এটা দেখেন সুন্দর একটা অপশন তাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছে, ফান্ড কম্পারিজন। আপনি যদি ফান্ড কম্পারিজন অপশনটাতে যান তাহলে আপনি সবগুলো ফান্ডকে একসঙ্গে দেখতে পারবেন যে কোন ফান্ডটা কোন তারিখে মার্কেটে এসেছে, কবে থেকে তার কার্যক্রম শুরু হয়েছে এবং এই ফান্ডটা কোন ধরনের ইনভেস্টমেন্ট করে, তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট খাত কোনটা। যেমন বাংলাদেশ মিউচুয়াল ফান্ডটা ইকুইটি এবং ফিক্সড ইনকামে মার্জ করে ইনভেস্টমেন্ট করে। এমসি গ্রোথ ফান্ডটা যেটার কথা আমি বলতেছি এটা ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য মানে তার যে ক্যাপাসিটি আছে এটা ইকুইটির মধ্যে ইনভেস্ট করে। হাই কোয়ালিটি ইনকাম ফান্ড ম্যাক্সিমাম অংশটাই ফিক্সড ইনকামের উপর ইনভেস্ট করে। আর শরিয়া ফান্ড তো ডেফিনেটলি শরিয়া ফান্ডের উপরেই ইনভেস্ট করবে। এটা 14 কোটি টাকা, এটা 65 কোটি টাকা, এটা হচ্ছে গ্রোথ ফান্ডটা হচ্ছে 22 কোটি টাকার, বাংলাদেশ মিউচুয়াল ফান্ডটা সম্ভবত 15 কোটি টাকার। প্রত্যেকটার এনএভি আপনি দেখতে পাবেন। কমুলেটিভ রিটার্ন মানে হচ্ছে মার্কেটে আসার পর থেকে এই বছর পর্যন্ত লাস্ট কোয়ার্টার পর্যন্ত টোটাল সে কত পার্সেন্ট তার পোর্টফোলিওর ভ্যালুকে গেইন করতে পারছে, কতটুকু গ্রোথ হয়েছে। মানে যে শরিয়া ফান্ডটা 2 বছরে 1.5% বাড়ছে। হাই কোয়ালিটি ইনকাম ফান্ড অর্থাৎ বন্ডের উপর যেটা ইনভেস্ট করে তারা 2 বছরে 20.80% বাড়ছে। এটা মোটামুটি 4-5 বছরে 40% বাড়ছে, 40.5%। এইটা 6 বছরে 51.60% বাড়ছে। তো এই হচ্ছে বিষয়। এটাকে আপনি আবার যখন এভারেজ ডাউন করবেন তখন দেখেন এই যে এইটা হচ্ছে আপনার মেইল রেজাল্ট। ইয়ারলি বাংলাদেশ মিউচুয়াল ফান্ডটা 6.67% আপনাকে রিটার্ন দিয়েছে। সেটার কথা আমি শর্টলিস্ট করেছি। গ্রোথ ফান্ড সেটা আপনাকে 7.15% অ্যানুয়াল কম্পাউন্ডেড রিটার্ন আপনাকে ইনশিওর করেছে। আপনি যদি হাই কোয়ালিটি ইনকাম ফান্ড যান এটা একটা দেখতে পাচ্ছেন, শরিয়া ফান্ডেরটা দেখতে পাচ্ছেন। শরিয়া ফান্ডেরটা কম কেন? আমাদের দেশে আসলে শরিয়া কমপ্লায়েন্স মেনে ইনভেস্টমেন্ট করার অপশনটাই আসলে কম। এটা ফান্ডের শুধুমাত্র দোষ না, কারণ আমাদের বাংলাদেশের ইকোনমিটা হচ্ছে ইন্টারেস্ট বেসড ইকোনমি। সো এই ইন্টারেস্ট বেসড ইকোনমির মধ্যে যখন আপনি ইনভেস্টমেন্ট অপশন খুঁজবেন, আপনি যেইখানে ইনভেস্ট করেন না কেন সেই কোম্পানি আবার পরোক্ষভাবে শরিয়া কমপ্লায়েন্স মেইনটেইন করতে পারে না। সে ব্যাংকের মধ্যে কোনো না কোনো ভাবে রিলেটেড, কোনো না কোনো ভাবে তার সে ইন্টারেস্টের ভিত্তিতে লোন নিয়ে রাখছে, অথবা সে এমন কোনো জায়গায় ইনভেস্ট করে রাখছে যারা আসলে লোনের সাথে রিলেটেড। সো পুরা ইকোনমিটাই আসলে ঘুরে ফিরে ইন্টারেস্ট বেসড। সো শরিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে যেটা হয়, এরা আসলে ইসলামিক সুকুক, যেমন বাংলাদেশের বন্ড
ট্রেজারির বন্ড এখন অ্যাভেইলেবল বন্ড রয়েছে, প্রচুর পরিমাণ গভর্নমেন্ট বন্ড কিন্তু অকশনে আসতেছে, কিন্তু ইসলামিক সুকুক বন্ড কয়টা আছে মার্কেটে? তাদের এই সেই হাতে গোনা কয়েকটা এখন পর্যন্ত রয়ে গেছে। সো এখানে ইনভেস্টমেন্ট অপশনটা আসলে ফান্ডের কম থাকে, তারা চাইলেই কিন্তু সবগুলা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইনভেস্ট করতে পারে না। যেগুলো শরিয়া কমপ্লায়েন্স মেনটেন করে শুধুমাত্র সেই কোম্পানিগুলোতেই তারা ইনভেস্ট করতে পারে, যেই কারণে তাদের রিটার্নটা মেকশিওর করাটা একটু মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে আপনি পার্সেন্টেজটা একটু কম দেখতে পাচ্ছেন। শরিয়া কমপ্লায়েন্স কিনা সেটা দেখাচ্ছে, এসআইপি ফ্যাসিলিটি আছে কিনা, এর প্রত্যেকটা ফান্ডেই এসআইপি ফ্যাসিলিটি আছে। আর মিউচুয়াল ফান্ডের ইনকাম করার আরেকটা বড় অপশন হচ্ছে আইপিওর জন্য কিন্তু এদের একটা ডেডিকেটেড কোটা থাকে। অর্থাৎ আমরা যেমন সাধারণ রিটেল ইনভেস্টর হিসেবে আইপিওতে ইনভেস্ট করলে একটা নির্দিষ্ট সংখ্যা অল্প কিছু শেয়ার পাই, এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু একটা বড় অ্যামাউন্টে আইপিওর শেয়ার কালেক্ট করে, যেখান থেকে তাদের একটা বড় ক্যাপিটাল গেইন হয়ে থাকে। প্রত্যেকটা ফান্ডের পেজ অপশনে গেলে আপনি সেই পেজের অপশনে যেতে পারবেন। এই যে গ্রোথ ফান্ড, এখানে যদি ক্লিক করি তাহলে গ্রোথ ফান্ডের পেজটা আপনার সামনে চলে আসবে। এইখানে আপনি দেখতে পারবেন ফান্ড সাইজ কত, বর্তমান ন্যাপ কত, অ্যানুয়াল রিটার্ন আসলে কত পার্সেন্ট সে দিয়েছে হিস্টোরিক্যালি, সেক্টর এলোকেশন কোন সেক্টরে আসলে সে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করেছে, তার টোটাল পারফরমেন্সটা কিভাবে মেজার করে এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন ইন্ডেক্স গত 5 বছরে 16% রিটার্ন ইনশিওর করতে পারছে। গত 5 বছরে না, বেসিক্যালি এই মিউচুয়াল ফান্ডটা যেই টাইম থেকে লঞ্চ হয়েছে সেই টাইম থেকে পরবর্তী 5 বছরে ইন্ডেক্স রিটার্ন ছিল 16%-এর আশেপাশে। DS30 স্টক এটা কিন্তু 16%, কিন্তু এক বছরে না 5 বছর মিলে কিন্তু 16%, মানে প্রতি বছর 3.something%। এটা বুঝেন, আমাদের ইন্ডেক্স গত 5 বছরে প্রতি বছর 3.something% রিটার্ন ইনশিওর করছে ইন টোটাল অ্যাভারেজে। সেই ক্ষেত্রে এডসের মিউচুয়াল ফান্ডটা মার্কেটকে বিট করে 46%-এর উপরে, অর্থাৎ 30% ওভার বিট করছে সে। 16% থেকে আরো 30% বেশি রিটার্ন ইনশিওর করছে ইটস এমসি গ্রোথ ফান্ড। এবং এই টাইমে আমাদের DS30 স্টকগুলো যদি আপনি কিনে বসে থাকতেন, সেগুলো মার্কেটে গত 5 বছরে 27.29% রিটার্ন ইনশিওর করছে। সো কম্পারিজনটা হচ্ছে টোটাল মার্কেটের উপর। আপনি এখানে গ্রাফিক্যালিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এডসের ফান্ডটা, একটা DS30 গ্রাফ, একটা হচ্ছে ইন্ডেক্সের গ্রাফ। সো ইন্ডেক্সকে সবসময় সে বিট করে ভালো পারফরমেন্স দেখিয়ে গিয়েছে। এবার আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে এই স্টকটার, এই মিউচুয়াল ফান্ডটার পোর্টফোলিও। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আমরা কোথায় পাবো? পোর্টফোলিও স্টেটমেন্ট। পোর্টফোলিও স্টেটমেন্টের উপরে গেলে লাস্ট কোয়ার্টারের যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল 7টা কোম্পানিতে ইনভেস্ট করা আছে, এবং এই কোম্পানিটার চেঞ্জেস অফ প্রাইসের টার্মে দেখলে গত সেপ্টেম্বরে যেই সময় পোর্টফোলিও লঞ্চ করছে সেই সময় এই পোর্টফোলিও প্রায় 13% প্রফিটে আছে। এবং এই যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওটা টোটাল ইনভেস্টমেন্টের 53.88% টাকা এই শেয়ারগুলো কেনার পিছনে সে খরচ করছে। এরপর যদি আপনি নিচের দিকে আসেন, এখানে দেখেন বাংলাদেশ ট্রেজারি বন্ড, 5 বছরের ট্রেজারি বন্ড, এটা 5 বছরের ট্রেজারি বন্ড, এটা 10 বছরের ট্রেজারি বন্ড, 17.83% টাকা সে ট্রেজারি বন্ড কেনার কাজে ব্যয় করছে। এরপরে ট্রেজারি বিল কেনার কাজে সে 17.07% টাকা ব্যয় করছে। এরপর ব্র্যাক ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে তার এখানে দেখেন 3%, মানে হচ্ছে এটা সেভিংস অ্যাকাউন্ট, আর 6% সম্ভবত এটা হচ্ছে আপনার এফডি করা। সো এই টাকাগুলো লিকুইড আকারে, কোনোটা সেভিংসে কোনোটা এফডি ফর্মে এই ব্যাংকগুলোতে সে রেখেছে। এটার পার্সেন্টেজ হচ্ছে, একটা হচ্ছে 9 টোটাল ভ্যালুটা যদি আপনি দেখেন, তো এই টাকাটার বেসিকটা কি, এটা আসলে কি জন্য রাখা? দেখেন মার্কেটে সবসময়ই কিন্তু বিগ প্লেয়াররা অপরচুনিটি হান্টিং করার চেষ্টা করে। সো এই মিউচুয়াল ফান্ডগুলো যদি পুরা টাকা টোটালটা ইনভেস্ট করে ফেলে, তাহলে যে প্রবলেমটা হবে, সেই কিন্তু হঠাৎ করে মার্কেট ক্র্যাশ করলে বা কোনো শেয়ার তার এক্সপেক্টেড প্রাইস রেঞ্জে পৌঁছে গেলে কেনার অপরচুনিটি পাবে না। সো সেই কারণে আমরা যেমন বিও অ্যাকাউন্টে কিছু টাকা হোল্ড করি, মার্কেট খারাপ থাকলে আমরা সাইড লাইনে থাকি, ঠিক তেমনি ভাবে পোর্টফোলিও মানে মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তারাও কিন্তু তাদের টাকাগুলোকে এফডি এবং রানিং সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা রাখার মাধ্যমে যাতে সুযোগ আসলে সে বন্ডে কিংবা শেয়ার মার্কেটের ইকুইটিতে টাইমিং করে ইনভেস্ট করতে পারে, সেই জিনিসটা মেক শিওর করে। সো আমি এডসেটটা কমপ্লিট করতে পারলাম। এখানে আপনি আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, এডসের আরেকটা ফান্ড আছে হাই কোয়ালিটি ইনকাম ফান্ড। হাই কোয়ালিটি ইনকাম ফান্ডে যদি আপনি যান তাহলে আপনি একটা জিনিস দেখতে পাবেন,
ট্রেজারি সিকিউরিটিসের মধ্যে টোটাল বন্ডের যে ভ্যালু তার 89% আসলে বন্ডের মধ্যে দেওয়া, এবং আদার্স অন্যান্য যে ধরনের লিস্টেড বন্ড থাকে, কর্পোরেট বন্ড বা আদার যে বন্ডগুলো আছে, সেখানে 3.60% তার ইনভেস্টেড আছে। এরপর হয়তোবা এফডি আকারে সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে তার 7.40% টাকা রয়ে গেছে। তার মানে কি ট্রেজারি বন্ডে এত ইনভেস্টমেন্টের কারণ কি? কারণ আপনারা সবাই জানেন বর্তমানে ট্রেজারি বন্ড 5 বছর থেকে 20 বছর পর্যন্ত যে দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডগুলো আছে সেগুলো 12.40% থেকে নিয়ে উপরের দিকে প্রায় 13% কাছাকাছি রিটার্ন, অর্থাৎ ইল্ড, বন্ডের যে ইল্ড সেটা 13% কাছাকাছি বর্তমানে চলছে। যেই কারণে এই ফিক্সড ইনকাম ফান্ডগুলোর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট বন্ডের মধ্যে, গভর্নমেন্ট বন্ডের মধ্যে এই মুহূর্তে করা আছে। এনিওয়ে, শান্তা গেল, ইটস গেল। এরপরে বাংলাদেশের বেস্ট পারফর্মিং কেন বলছি, দুঃখিত, বেস্ট পারফর্মিং বলার কারণ হচ্ছে তার হিস্টোরিক্যাল পারফরমেন্সের কারণে। বাংলাদেশে যতগুলো মিউচুয়াল ফান্ড লঞ্চ হয়েছে ম্যাক্সিমাম ফান্ডগুলো কিন্তু ইদানিং কালে, অর্থাৎ 18 সালের আশেপাশে দেখবেন এই ফান্ডগুলো ওপেনিং মিউচুয়াল ফান্ডে যেগুলো আপনি ভালো পারফর্মিং পাচ্ছেন সেগুলো তো মানে ওপেনিং হয়েছে বা ইন্সপেকশন হয়েছে। ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ট্র্যাক রেকর্ড কিন্তু অনেক লম্বা, 12-14 বছর যাবত তারা কিন্তু মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতেছে, এবং তাদের যে মিউচুয়াল ফান্ডগুলো মার্কেটে এসেছে সেগুলোর হিস্ট্রিক্যাল পারফরমেন্স আপনি দেখবেন 2012 সাল থেকে এখন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল আছে। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে দেখাই, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের আপনি যদি ওয়েবসাইটে যান, এইখানে ওয়েবসাইটে যান, আপনি দেখবেন এইখানে ফান্ডস আন্ডার ম্যানেজমেন্টে যদি আপনি যান, ওপেনিং ফান্ডের পাশাপাশি ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড আছে। ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডে আপনি দেখবেন সাউথ ইস্ট ব্যাংকের ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড হিসেবে শেয়ার মার্কেটে লিস্টেড ছিল, এবং পরবর্তীতে যখন এই ওপেনিং মানে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডটার মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ ম্যাচিউর হয়ে গেছে, এই ফান্ডটা কিন্তু কনভার্টেড ইনটু অ্যান ওপেনিং মিউচুয়াল ফান্ড, অর্থাৎ বর্তমানে ওই একই ফান্ডটা ওপেনিং মিউচুয়াল ফান্ড হিসেবে চলে এসছে, এবং এই ফান্ডটাতে কিন্তু চাইলে ওপেনিং মিউচুয়াল ফান্ড হিসেবে ইনভেস্টমেন্ট করা যায়। দেখেন, এটা মার্কেটে ইন্সপেকশন হয়েছিল মে 23 তারিখ 2011 সালে যে ক্লোজিং মিউচুয়াল ফান্ড 10 বছরের মেয়াদ নিয়ে। পরবর্তীতে এটা ট্রাস্টি ছিল আইসিবি, ঠিক আছে, কাস্টোডিয়ান ছিল আইসিবি, ডিভিডেন্ড দিত 70% অফ রিয়েলাইজ প্রফিট। পরবর্তীতে সে কনভার্ট হয়ে ভিআইপিবি এসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ডে রূপান্তরিত হয়েছে। তো এই ফান্ডটা কেন দেখাচ্ছি? এই ফান্ডটা দেখাচ্ছি এই কারণে যে এই ফান্ডটা অনেক লম্বা সময় ধরে মার্কেটে আছে, এবং এই ফান্ডটার হিস্ট্রিক্যাল ডিভিডেন্ডের ইনফরমেশন আপনি সেই 2012 সাল থেকে আজ পর্যন্ত পেয়ে যাবেন। সো এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে লং টার্মে, কারণ আমরা তো বলি মিউচুয়াল ফান্ড পারফর্ম করে লং টার্মে, তাহলে আমি যদি লং টার্মের পারফরমেন্স সম্পর্কে ধারণা নিতে না পারি তাহলে কিন্তু শুধুমাত্র শর্ট টার্মের পারফরমেন্স দেখে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স বা কোয়ালিটি বোঝাটা খুবই ডিফিকাল্ট। সো আমরা যদি এই ফান্ডটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাই 2010 সালের পর থেকে, সরি 2012 সাল থেকে, 2011 সালে তো এটা ইন্সপেকশন হয়েছে, 2012 সাল থেকে প্রথম এটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করা শুরু করেছে। 2020 সাল পর্যন্ত সে মার্কেটে ছিল, তার ডিভিডেন্ড ডিক্লেয়ারটা ছিল 1.10 মানে হচ্ছে 11%। ডিভিডেন্ডের মানে হচ্ছে 10 টাকার ফেস ভ্যালুতে 1 টাকা 10 পয়সা সে দিয়েছে। তো একটু খেয়াল করেন, 12 সালে দিয়েছে 11%, 13 সালে 14 সালে দিয়েছে হচ্ছে 12%, 15 সালে দিয়েছে 12.5%, 16 সালে দিয়েছে 13%, 17 সালে দিয়েছে 13.5%, 18 সালে 13%, 19 সালে 12%, এবং ফাইনালি 20 সালে কোভিডের বছর যে সময় মার্কেট ক্র্যাশ করেছিল ওই সময় 0.30 অর্থাৎ মাত্র 30 পয়সা সে ডিভিডেন্ড দিতে সক্ষম হয়েছে। এবার আপনি যদি এই টোটালটাকে যোগ করে এভারেজ করেন তাহলে আপনি দেখবেন যে এই পারফরমেন্সটা 10% প্লাস আছে, এবং এই 12 সাল থেকে নিয়ে 20 সাল পর্যন্ত মার্কেটে কিন্তু কোনো বুল রান ছিল না। আমরা সবাই জানি 2010 সালে মার্কেট কিন্তু ব্যাপকভাবে একটা বুল রান কমপ্লিট করার পর ক্র্যাশ করে, এবং 12 সাল থেকে 20 সাল পর্যন্ত পুরো টাইমটাই মার্কেট কিন্তু কারেক্টিভ মোডে সাইড লাইনে পারফর্ম করেছে। সো এইখানে 30%, 25-30% করে ডিভিডেন্ড দেওয়ার মতো ক্যাপাবল কোনো সময় কিন্তু মার্কেটে ক্রিয়েট হয় নাই। সো ইন ফিউচার আমরা যদি এক্সপেক্ট করতে পারি 2025 সাল থেকে 2040 সাল পর্যন্ত
চলমান সময়ে মার্কেটে অন্ততপক্ষে মানে দুইটা অন্ততপক্ষে বুল রান আমরা এক্সপেক্ট করি। এখন এটা আসবে কি আসবে না সেটা আপনিও জানেন না, সেটা আমিও জানি না, বাট ইকোনমির উপর যদি আপনার বিশ্বাস থাকে, বাংলাদেশের ইকোনমিকেই যদি আমি বিশ্বাস না করি, তাহলে আসলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এগুলো আমার জন্য না। বাট আমি যদি মিউচুয়াল ফান্ডকে ইনভেস্টমেন্টের একটা অপশন হিসেবে চিন্তা করি, তাহলে সর্বপ্রথম কন্ডিশন হচ্ছে বাংলাদেশের ইকোনমি ইন ফিউচার ভালো করবে, এই জায়গায় প্রথমে বিশ্বাস স্থাপন করা। সো এই যে ফান্ডটা রয়েছে এবং এরপর থেকে 2021 সাল থেকে এই ফান্ডটার কি পরিমাণ ডিভিডেন্ড ডিসবার্স করেছে সেটা আপনি এসিবিএল ফান্ডের পারফরমেন্স দিয়ে দেখতে পাবেন। এবং এই যে ফান্ডটা, যে ফান্ডটার ডিভিডেন্ড আপনাদেরকে দেখালাম, এই ফান্ডটার 2021 সালে পোর্টফোলিও কি ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি যদি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের আন্ডারে যান, ইনভেস্টর অপশনে যাবেন, ইনভেস্টর অপশনে গিয়ে ফিনান্সিয়াল রিপোর্টস অ্যান্ড পোর্টফোলিও এই অপশনে গেলে এদের যতগুলো ফান্ড আছে সবগুলো ফান্ডের পোর্টফোলিও আপনি দেখতে পাবেন। তো উল্লেখ করছি যে এসিবিএল এনএলআই এসকেলারেটেড ফান্ডগুলোতে সম্ভবত আমার জানা মতে এসআইপি অপশন নাই। আপনি এগুলোতে মিনিমাম 1 লক্ষ টাকা বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। বাট আপনি যদি এসআইপি করতে চান তাহলে গ্রোথ ফান্ড আর ব্যালেন্স ফান্ডে আপনাকে যেতে হবে। কারণ আমরা যদি মিউচুয়াল ফান্ড আন্ডার ম্যানেজমেন্টে যাই, ওপেন এন্ড ফান্ডের এখানে যাই, তাহলে আমরা দেখতে পাই যে নিচের দিকে আসলে ভিআইপিবি গ্রোথ ফান্ডে মূলত এসআইপি অ্যাভেলেবেল আছে এবং ভিআইপিবি ব্যালেন্স ফান্ডে এসআইপি অ্যাভেলেবেল আছে, ফিক্সড ইনকাম ফান্ডে এসআইপি অ্যাভেলেবেল আছে, কিন্তু উপরের দিকের ফান্ডগুলোতে কিন্তু এসআইপি অ্যাভেলেবেল নাই। সো আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে এসআইপি যদি আমি করতে চাই। তার মানে আমার হাতে অপশন আছে গ্রোথ ফান্ড, ব্যালেন্স ফান্ড এবং ফিক্সড ইনকাম ফান্ড। ফিক্সড ইনকাম ফান্ড কি এতক্ষণ তো আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে ফিক্সড ইনকাম ফান্ড আসলে কি, ফিক্সড ইনকাম ফান্ড মূলত কি ধরনের ইনভেস্টমেন্ট করে থাকে, ফিক্সড ইনকাম ফান্ডে ইনভেস্ট করলে মূলত কি ধরনের রিটার্ন পাওয়া যেতে পারে। তো ফিক্সড ইনকাম ফান্ড স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টটা করেছে বন্ড এবং মার্কেটে লিস্টেড যে মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোর উপর। সো এখানে আপনি দেখেন টোটাল 18% ইনভেস্টমেন্ট করেছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ম্যারিকের উপর, এবং সংখ্যাগুলোও কিন্তু কম, মাত্র 2200 শেয়ার কিনেছে সে ম্যারিকোর। অপর দিকে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে আপনি দেখবেন 15 ইয়ারের ট্রেজারি, 10 ইয়ারের ট্রেজারি, 5 ইয়ারের ট্রেজারি, 3 ধরনের ট্রেজারি গভর্নমেন্টের বন্ডের উপর 73.53% সে ইনভেস্টমেন্ট করেছে। সো এই ফান্ডটা কাদের জন্য? এই ফান্ডটা মূলত ফিক্সড ইনকাম যারা চাচ্ছেন, যারা ইকুইটি মার্কেটের রিস্কের মধ্যে আসতে চান না, শেয়ার মার্কেটের উপর আস্থাশীল না, বন্ড মার্কেট এবং গভর্নমেন্টের ইন্টারেস্টেড বাংলাদেশের ইকোনমিক্যাল পার্সপেক্টিভে যখন যেই রকম থাকবে আনুপাতিক হারে সেই রকম রিটার্ন পেলে আপনার চলবে, সেই ক্ষেত্রে আপনি বন্ডে ইনভেস্ট করার বিকল্প অপশন হিসেবে, যেহেতু বন্ডে ইনভেস্ট করলে সেল করার অপশনটা একটু জটিল, বন্ডে ইনভেস্ট করতে হলে 1 লক্ষ টাকার নিচে ইনভেস্ট করা যায় না, সেই ক্ষেত্রে বন্ডের একটা বিকল্প অপশন হিসেবে আপনি এই ভিআইপিবির ফার্স্ট ইনকাম ফান্ড যেটা, সেটা আপনি মানে ফিক্সড ইনকাম ফান্ড যেটা, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি যে এখান থেকে যেটা বলবো যে গ্রোথ ফান্ড এবং ব্যালেন্স ফান্ড দুইটা ফান্ডই আপনার জন্য ভালো হবে। আপনি যদি এসআইপির জন্য চিন্তা করেন, আমরা যদি এখান থেকে যে কোনো একটা গ্রোথ ফান্ড বা ব্যালেন্স ফান্ডের পোর্টফোলিও ওপেন করি, তাহলে আপনি দেখবেন মোটামুটি আমি যতটুকু স্টাডি করে পেয়েছি এদের পোর্টফোলিও মোরলেস একই রকম। ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, রেনেটা, ম্যারিকো, ব্যাটবিসি, জিপি, বার্জার, এটা কি গ্রোথ ফান্ডের পোর্টফোলিও। আমরা যদি ব্যালেন্স ফান্ডে যাই, ব্যালেন্স ফান্ডে আমরা কি দেখতে পাই? ব্যালেন্স ফান্ডের পোর্টফোলিও ওপেন করলে আমরা দেখতে পাই সেই ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, রেনেটা, ম্যারিকো, ব্যাটবিসি, জিপি, বার্জার। সো এই পোর্টফোলিওর সাথে এই পোর্টফোলিওর যদি পার্থক্য দেখেন, একটার মধ্যে 65% টাকা ইকুইটি মার্কেট ইনভেস্ট করা, আর একটার মধ্যে 61.78% টাকা ইকুইটি মার্কেট ইনভেস্ট করা, বাট শেয়ারগুলো কিন্তু সিলেকশন যে শেয়ার সেগুলো কিন্তু সেম। এবং আপনি যদি অ্যাপ্রিসিয়েশন দেখেন, এইটা 6.60% অ্যাপ্রিশিয়েট করছে, এই পোর্টফোলিওটা 7.66% অ্যাপ্রিশিয়েট করছে। তার মানে কি এখানে 1% একটা ভেরিয়েশন আছে, যেটা একটা শর্ট টার্মে আপনি দেখতেছেন, লং টার্মে এই 1%টা খুব একটা ভ্যারি করবে না, এটা মোরলেস সেম ধরনের রিটার্নই জেনারেট করবে। আপনি যদি এইখানে ব্যালেন্স ফান্ডের দিকে লক্ষ্য করেন তাহলে প্রায় 34% সে ট্রেজারিতে ইনভেস্ট করছে। গ্রোথ ফান্ডের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আবার 37% সে ট্রেজারিতে ইনভেস্ট করছে। সো ব্যালেন্স এবং গ্রোথ ফান্ডটা আমার দৃষ্টিতে মোরলেস সেম। এই মুহূর্তে বর্তমান সময়ের রেসপেক্টে চিন্তা করলে আপনি বলতে পারেন যে ব্যালেন্স ফান্ড এবং গ্রোথ ফান্ডের মধ্যে হয়তো আপনি 1%-এর ডিফারেন্স দেখতে পাচ্ছেন, বাট ইন দ্য লং রান
ব্যাক ইন্ডে একই ফান্ড ম্যানেজার টিম আসলে এই ফান্ডগুলোকে ম্যানেজ করে। সো আপনার আসলে এই দুইটা ফান্ডের মধ্যে কোনটা ফান্ড আপনি সিলেক্ট করবেন সেইখানে কনফিউজ না হয়ে আপনি চাইলে তাদের ফান্ড ম্যানেজারের সাথে আপনার কি এইম, কোন উদ্দেশ্য নিয়ে আপনি এসআইপি করতে চান সেটা নিয়ে ডিসকাস করে তার সাথে পরামর্শ করার মাধ্যমে এই দুইটা থেকে যে কোনো একটা ফান্ড আপনি বাছাই করতে পারেন। এই দুইটার কোনো একটা বাছাই করলে যে আরেকটা আপনাকে আউট পারফর্ম করে চলে যাবে বা অনেক আন্ডার পারফর্ম করবে, ব্যাপারটা এরকম না। এই দুইটার পারফরমেন্সের মধ্যে 19 আর 20 পার্থক্য হইতে পারে। এবার ফাইনালি অনেকেই বলে থাকেন যে মিউচুয়াল ফান্ডের কি দরকার, আমি তো চাইলে আমার নিজের পোর্টফোলিওতেই মিউচুয়াল ফান্ডের মতো করে এসআইপি করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে নিজের পোর্টফোলিওতে এসআইপি করার জন্য কিভাবে আমি পোর্টফোলিওটা সাজাবো, কোন কোন শেয়ার আমার থাকা উচিত সেটা আমরা বুঝি না। তো খুবই সিম্পল একটা ব্যাপার, বাংলাদেশের বেস্ট পারফর্মিং যে মিউচুয়াল ফান্ডগুলো আমরা মনে করতেছি এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইটসের পোর্টফোলিওতে ব্যাংক থেকে ব্র্যাক এবং ইবিএল আছে। শান্তার পোর্টফোলিওটা কই, শান্তার পোর্টফোলিওতেও ব্র্যাক ব্যাংক আছে। ইটসের যে পোর্টফোলিওগুলো আছে এডজের পোর্টফোলিওতে ব্র্যাক ব্যাংক আছে, এডজের আরেকটা পোর্টফোলিওতেও ব্র্যাক ব্যাংক আছে। তার মানে বাংলাদেশের বেস্ট পারফর্মিং 4টা পোর্টফোলিও যদি আমরা চিন্তা করি, 4টা পোর্টফোলিওই ব্যাংক সেক্টর থেকে সিলেক্ট করার সময় ব্র্যাক ব্যাংকটাকে কমনলি 4টা ফান্ড ম্যানেজারই সিলেক্ট করছে। তার মানে কি, ব্যাংক সেক্টর থেকে আমরা এসআইপি করার জন্য ব্র্যাক ব্যাংকটাকে আমাদের নিজেদের পোর্টফোলিওতে সিলেক্ট করতে পারি। কয় টাকায় কিনবো, তখন আপনি দেখবেন যে এই ফান্ডগুলো কয় টাকায় কিনছে, প্রত্যেকটা ফান্ডের স্টেটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে এটা তো মিলিয়নে, আপনি 10 লক্ষ দিয়ে গুণ করে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিলেই বাই রেটটা পেয়ে যাবেন। সো আপনি এই জায়গায় যেমন মার্কেট প্রাইস যে এখানে দেখাচ্ছে 54 টাকা, এই ফান্ডটা 36 টাকা 95 পয়সায় থাকাকালীন সময় ব্র্যাক ব্যাংকে ইনভেস্ট করছে। এখন অনেকে জিজ্ঞেস করেন এসআইপি শুরু করার প্রপার সময় কোনটা? এটা সঠিক উত্তর হচ্ছে এসআইপি শুরু করার কোনো প্রপার সময় হয় না। কারণ আপনি 15 বছরের জন্য, মিনিমাম 15 বছরের জন্য টার্গেট নিয়ে এসআইপির পোর্টফোলিও তৈরি করবেন। সো আগামী 15 বছরের মধ্যে বর্তমানে মার্কেট যেই অবস্থানে আছে তার চাইতে খারাপ অবস্থানেও যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে চলে আসতে পারে। আবার এখন যদি মার্কেট খুব ভালো পারফর্ম অবস্থায় থাকে, পরবর্তীতে এর চাইতেও ভালো পারফর্ম করার কিন্তু পসিবিলিটিস আছে। কারণ আপনি 6 মাস 1 বছরের জন্য কোনো প্ল্যান করতেছেন না, আপনি করতেছেন 15 বছরের বেশি সময়ের জন্য প্ল্যান। সো এত লম্বা সময়ে মার্কেট কখন এক্স্যাক্টলি ভালো হবে এবং কখন এক্স্যাক্টলি খারাপ হবে এইটা জানা আপনার কিংবা কোনো ফান্ড ম্যানেজারের পক্ষেই সম্ভব নয়। সুতরাং এসআইপি শুরু করার কোনো প্রপার সময় হয় না। তবে কমন সেন্স ব্যবহার করলে বোঝা যায় যে এসআইপি শুরু করার একদম এক্স্যাক্ট মানে পারফেক্ট বলা যায় না, এটা আপনি বলতে পারেন স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে মার্কেট যখন খারাপ থাকে। পারফেক্ট না কেন বললাম, মার্কেট যে এখন যে খারাপটা আছে আগামী 15 বছরের মধ্যে কোনো সময় এর থেকে খারাপ হবে না এইটার গ্যারান্টি তো কেউ দিতে পারে না। যেই কারণে পারফেক্ট বলে কোনো সময় নাই এসআইপির ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড হচ্ছে মার্কেট যখন খারাপ থাকে। 2020 সাল ইনভেস্টমেন্ট বা এসআইপি শুরু করার একটা পারফেক্ট সময় ছিল। 2024 সাল এই যে ডিসেম্বর মাস চলতেছে, এখন থেকে এসআইপি শুরু করার একটা ভালো পারফেক্ট সময় চলতেছে বলে আমি মনে করি। সো আপনি চাইলে এই পোর্টফোলিওগুলোকে দেখেন, এগুলো ফার্মার মধ্যে কোনটা ইনভেস্ট করছে, ইবনে সিনা, স্কয়ার, মেরিকো, বেক্সিমকো। আপনি আরেকটা ফান্ডে যান, আপনি শান্তার ফান্ডে যান, এখানে আপনি ফার্মাসিউটিক্যালে দেখেন ওই যে ইবনে সিনা, স্কয়ার, এই যে মেরিকো, তিনটাই মিলে গেছে, ইবনে সিনা, স্কয়ার, মেরিকো। আপনি এডসের ফান্ডে যান, এডস এখানে স্কয়ার, রেনেটা, মেরিকো। ওই ইবনে সিনাতে করে নাই, স্কয়ারে করছে আর মেরিকোতে করছে। তার মানে কি স্কয়ার আর মেরিকো সবগুলো পোর্টফোলিওতে মিলে গেছে। পার্থক্য শুধু এই আপনার ভিআইপি বিটা করছে রেনেটাতে আর বাকি দুইটা করছে ইবনে সিনায়। সো আপনি এখন ইবনে সিনাও পিক করতে পারেন, রেনেটাও পিক করতে পারেন। আর যদি আপনার মধ্যে কনফিউশন কাজ করে, স্কয়ার ফার্মা আর মেরিকো কেউই বাদ দেয় নাই, প্রত্যেকটা পোর্টফোলিওতে স্কয়ার ফার্মা আর মেরিকো আছে। সো আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে চোখ বন্ধ করে স্কয়ার ফার্মা আর মেরিকো সিলেক্ট করতে পারেন। বেটবিজি দেখবেন সবগুলো পোর্টফোলিওতে আছে, জিপি দেখবেন সবগুলো পোর্টফোলিওতে আছে, বার্জার দেখবেন সবগুলো পোর্টফোলিওতে আছে। যদি এখান থেকে আপনার কোনো ব্যক্তিগত পছন্দ থাকে সেটা আপনি নিতে পারেন পিক করে, বা একটা বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন। আপনি অন্ততপক্ষে 5টা শেয়ার চোখ বন্ধ করে পেয়ে যাবেন শুধুমাত্র এই 4টা পোর্টফোলিওকে রিভিউ করলে। তাহলে আপনি আপনার মিউচুয়াল ফান্ডের মতো করে এসআইপি তৈরি করার জন্য, নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য শেয়ার পেয়ে গেলেন। কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা আসলে শেয়ার খুঁজে পাওয়া না, প্রবলেমটা প্রাইজিংও না। কারণ কি, ডলার কস্ট অ্যাভারেজিং কনসেপ্টের মাধ্যমে আপনি যখন টানা 15 বছর ধরে এসআইপি করবেন, মাসে মাসে আপনি বেশি টাকার থাকাকালীন সময়েও শেয়ারটা কিনবেন,
লোয়েস্ট টাইমে চলে আসছে যখন, তখন আপনি শেয়ারটা কিনবেন। সো দিন শেষে 15 বছর পরে এটা আপনার একটা মিডল রেঞ্জের বাই রেটের মধ্যে থাকবে। অর্থাৎ আপনি একদম হাইয়েস্ট রেটেও স্কয়ার ফার্মা আপনি 300 টাকার উপরেও কিনছেন, স্কয়ার ফার্মা আপনি 200 টাকার নিচেও কিনছেন। 15 বছর পরে আপনার স্কয়ার ফার্মার বাই রেট হয়েছে 250 টাকা। এখন 15 বছর পরে স্কয়ার ফার্মার রেট কত, এর মধ্যে আবার আপনি 15 বছরে একটা না স্কয়ার ফার্মার ডিভিডেন্ড পেয়েছেন, সেই ডিভিডেন্ডের টাকা দিয়ে আবার স্কয়ার ফার্মা কিনেছেন। এই পুরো প্রসেসটা কম্পাউন্ডিং এর মাধ্যমে আপনাকে আসলে গ্রোথ জেনারেট করে দিবে। সো এসআইপি করার সময় শেয়ারের প্রাইস কত এটা দেখা আপনার জন্য জরুরি না। তবে ব্যক্তিগত পোর্টফোলিওতে করলে একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে। কিসে অ্যাডভান্টেজ? সেটা হচ্ছে যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর মধ্যে এসআইপি করবেন, মাসে মাসে আপনাকে টাকা দিতে হবে এবং এই মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো আপনার টাকাটা কিন্তু ফালিয়ে মানে বসিয়ে রাখতে পারবে না। সে কিন্তু আপনার প্রতি কমিটেড বছর শেষে আপনাকে কিছু একটা রিটার্ন জেনারেট করে দিতে। সো মার্কেট যেই সিচুয়েশনেই থাকুক তাকে কিন্তু শেয়ার কিনতেই হবে, তার পোর্টফোলিও কিন্তু মেনটেন করতেই হবে। বাট আপনার হাতে যদি 5টা শেয়ার থাকে, আপনি এসআইপি করার ক্ষেত্রে পরের মাসে কিন্তু 5টা শেয়ারই সমান সমান হারে কিনতে বাধ্য না। হয়তো বা স্কয়ার ফার্মা একটা মানে প্রাইস বেড়ে গিয়ে এটা 220 টাকা থেকে 280 টাকা হয়ে গেছে, পক্ষান্তরে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যারিকোর প্রাইস 2400 টাকা থেকে কমে 2200 টাকায় আসছে। সো ওই মাসে আপনি স্কয়ার ফার্মা না কিনে পুরো টাকাটা দিয়ে স্কয়ার ফার্মার টাকা এবং ম্যারিকোর টাকা মিলিয়ে ম্যারিকো কিনলেন। তার মানে কি, আবার ধরেন কোনো মাসে মার্কেট একদম উপরের দিকে উঠে গেছে, আপনি বুঝতেছেন মার্কেট সামনে কারেকশন হবে, ওই মাসে আপনি আপনার শেয়ার এই এসআইপি পোর্টফোলিওতে ইনভেস্ট করলেন না, টাকাটা আপনি হাতে রেখে দিলেন। পরবর্তীতে যখন মার্কেট নিচের দিকে আসলো, আপনার এক্সপেক্টেড প্রাইস রেঞ্জে আপনি পেলেন, 2 মাসের টাকা বা 3 মাসের টাকা একত্র করে আপনি ওই সময় একটু বেশি করে শেয়ার কিনলেন। এই ফ্লেক্সিবল অপরচুনিটিটা আপনার হাতে থাকবে, যেটা হয়তো বা মিউচুয়াল ফান্ডে দিলে আপনার হাতে থাকবে না। বাট প্রবলেম ইজ খুবই ডিসিপ্লিনড অ্যান্ড পেশেন্স থাকতে হবে। আপনি যদি এই ব্যাপারে ডিসিপ্লিন না হইতে পারেন, পেশেন্স যদি না থাকে, পোর্টফোলিওতে স্টকের প্রাইস বাড়লে যদি আপনার সেল করতে মন চায়, কমলে যদি আপনার আতঙ্ক লাগে, তাহলে পার্সোনাল পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ডের মতো করে এসআইপি করাটা আসলে সেফ অ্যান্ড সিকিউর হয় না। লজিক্যালি হয়, থিওরিটিক্যালি হয়, কিন্তু প্র্যাকটিক্যালি সবচাইতে কমপ্লেক্স যে দুইটা জিনিস, সেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স। আপনি যদি ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু কোনো ধরনের ফি ছাড়াই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদের প্রসেস কপি করে তাদের পোর্টফোলিও দেখে থেকে আপনি কিন্তু নিজের জন্য একটা এসআইপি পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। নট অনলি দ্যাট, আপনিও 60 থেকে 70% ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেন, বাকি টাকাটা আপনি আবার বন্ড কিনেন, লং টার্মের জন্য আপনি এই বন্ডগুলো কিনেন, এখন বন্ড কেনার পারফেক্ট সময়। সো আপনি কিন্তু ব্যালেন্স বা গ্রোথ পোর্টফোলিও যেইভাবে তারা মেনটেন করতেছে, সবগুলো ইকুইটিতে না দিয়ে এখন বন্ডের রেট ভালো, বন্ডের দিকেও 30-40% দিচ্ছে, এই কাজটা কিন্তু আপনিও করতে পারেন। সো তাদের মতো করে পোর্টফোলিও তৈরি করা পসিবল। বাট প্রবলেম হচ্ছে 15 থেকে 20 বছর এটাকে কন্টিনিউ করতে পারা। যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে মিউচুয়াল ফান্ডের চাইতে 1% হলেও বেশি রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন, কারণ শেয়ার কেনার ফ্রিডমটা তখন আপনার হাতে থাকবে। সো অনেক লম্বা হয়ে গেছে, অনেক বেশি সময় নিয়ে আমরা ডিসকাস করতেছি, প্রায় 45 মিনিটের কাছাকাছি হয়ে গেছে ভিডিওটা। আর বেশি বড় হইলে আপনারা বোর হয়ে যাবেন এবং গালি দিতে শুরু করবেন মনে মনে। আমি ভিডিওটাকে আর লম্বা করতেছি না। আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে যতটুকু বুঝি, যতটুকু আমার ধারণা আছে, যতটুকু নলেজ আমি স্টাডি করে পেয়েছি, সহজ বাংলা ভাষায় একদম ইনফর্মাল ওয়েতে ওপেন এন্ডেড মাইন্ডে ডিসকাশনের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করছি মিউচুয়াল ফান্ডের পার্ট 1, 2 এবং আজকের ভিডিওটা, এই 3টা পার্টের ভিডিও দেখার পর মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। দিন শেষে ঘুরে ফিরে একটা কনফিউশন থাকতে পারে যে আপনি তো একজন ট্রেডার, আপনি তো টেকনিক্যাল অ্যানালিসিস শেখান, টেকনিক্যাল অ্যানালিসিস শেখার প্রতি জোর দেন, হঠাৎ করে আপনি কেন মিউচুয়াল ফান্ড দেখাচ্ছেন, এসআইপির প্রতি কেন আগ্রহ দেখাচ্ছেন? এইটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে 2 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ট্রেডিংটা হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ ইনকাম সোর্স। মানুষকে, আমাদের সবাইকে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। ট্রেড করতেছি, ইনকাম হচ্ছে, ট্রেড করতেছি, লস হচ্ছে। এরকম 10টা ট্রেড করলে 6টা-7টা ট্রেডে প্রফিট হচ্ছে, 3টা-4টা ট্রেডে লস হচ্ছে। এটাই প্র্যাকটিক্যালিটি। আমি এটা বলে লাভ নাই যে 8টা-9টা ট্রেডে প্রফিট হয়, 1টা থেকে 2টা শুধু স্টপ লস হয়। এইটা আপনি যদি অন্য দেশের মার্কেটে বলতেন বা বুল রানের সময় বলতেন তাহলে প্রযোজ্য, বাট এরকম কারেক্টিভ মার্কেটে আমাদের দেশের বাজারে এইটা প্রযোজ্য এই মুহূর্তে অন্তত পক্ষে না। সো ট্রেডিংটা কি, আমরা কিভাবে ডিজাইন করি? দেখেন,
দুইটার উদ্দেশ্য দুই রকম। ট্রেডিংটা হচ্ছে নিজের নলেজটাকে পরিপুক্ত রাখা, মার্কেটের ট্রেন্ডের সাথে থাকা, সময়ে সময়ে প্রফিট জেনারেট করা, লসগুলোকে ম্যানেজ করা, অ্যাক্টিভ ইনকাম সোর্সের একটা ব্যবস্থা করা। এই পুরা জিনিসটা মিলে আসলে দাঁড়ায় হচ্ছে ট্রেডিং। কিন্তু যখন আপনি চিন্তা করবেন রিটায়ারমেন্টের জন্য একটা কর্পাস তৈরি করা, যখন আপনি চিন্তা করবেন লাইফ টাইম একটা মানে ক্যাপিটাল গেইন করে আপনি একটা বড় পোর্টফোলিও তৈরি করবেন, এরকম কোনো কিছু করা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি ট্রেডিং করে কখনো পোর্টফোলিও বড় হয় না। ট্রেডিং করে ইনকাম করা যায়, যে ইনকাম আবার আপনি প্যাসিভলি ইনভেস্ট করতে পারেন। মানে স্ট্যান্ডার্ড ওয়েটা কি, মার্কেট যখন ভালো থাকে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে আপনার ক্যাপাসিটির একটা অংশ দিয়ে আপনি ট্রেডিং করে অ্যাক্টিভ ইনকাম জেনারেট করবেন, এবং ট্রেডিং করে যেই প্রফিটটা আপনি জেনারেট করবেন আপনি যদি সেইটাকে প্যাসিভ ওয়েতে ইনভেস্ট না করেন, এই প্রফিটটা ট্রেড করতে করতে মার্কেটের মধ্যে লস হয়ে আবার হারিয়ে যাবে। কারণ কি, যখন আপনি দেখবেন আপনার কাছে 1 লাখ টাকা প্রফিট আছে, 20,000 করে লস হইতে থাকলে 5 বার লস হওয়া পর্যন্ত আপনি মনে করবেন কি আপনি কোনো লসে নাই, আপনার প্রফিটের টাকা কমতেছে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, প্রফিট হয়ে যাওয়ার পর টাকাটা আপনার, এরপরে নতুন করে যে লস হলো সেই লসটাও আপনার। লস অ্যাডজাস্টমেন্ট বলে কোনো কিছু নাই। 1 লাখ টাকা প্রফিট হওয়ার পর আপনি যদি নতুন করে লস না করতেন, ওই টাকাটা কিন্তু আপনার কাছেই থেকে যেত। সো আমি বা ট্রেডারদের যে মূল অবজেক্টিভ, যেটা সবসময় সবাই স্বীকার করে না, বাট বাস্তবতা হচ্ছে লং টাইম গেইনের জন্য এসআইপি অথবা নিজের অ্যাকাউন্টে এসআইপি করে ক্যাপিটাল গেইনের চেষ্টা করা ওভার দ্য 15 or 20 ইয়ার্স। এইটা হচ্ছে মানে বড় কর্পাস তৈরি করার একমাত্র পরীক্ষিত উপায় পৃথিবীতে। এসআইপি বলতে কি, আমি আপনাকে মিউচুয়াল ফান্ডের থ্রুতে এসআইপি করতেই হবে এটা বোঝাচ্ছি না, এসআইপি টেকনিকটা আপনাকে ফলো করার কথা বুঝাচ্ছি। আপনি কিন্তু বন্ডেও এসআইপি করতে পারেন, আপনি মানি মার্কেটেও এসআইপি করতে পারেন, আপনি নিজের বিও অ্যাকাউন্টেও এসআইপি করতে পারেন। বিষয়টা হচ্ছে এসআইপি করা, বিষয়টা মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি করতে হবে এরকম না। সো আপনি যখন এসআইপি করা শিখবেন তখন আপনি লং টার্মে ক্যাপিটাল জেনারেট করতে পারবেন। আর যখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস শেখার মাধ্যমে লাইভ মার্কেটের সাথে থাকবেন তখন আপনি মার্কেটের মোমেন্টাম অনুযায়ী প্রফিট মেক করতে পারবেন। যেমন গত মাসে আমি কোনো প্রফিট মেক করতে পারি নাই। গত মাস বলতে এই ডিসেম্বর মাসে শুরুতে যে স্টকগুলো কিনছিলাম বাড়ে কমে, মানে কখনো 10% প্রফিটে যায় নাই, কখনো 10% লসের নিচেও নামে নাই, মানে 5-7%-এর মধ্যে ঘুরে 2 টাকা বাড়ে 2 টাকা কমে 2 টাকা বাড়ে। মানে আমি এটা সেলেবল রিজনও পাচ্ছি না, এখন পর্যন্ত স্টপ লস হিট করে নাই, আমি এটাকে প্রফিট বুক করার লেভেলেও পাচ্ছি না, এটা কোনো প্রফিট টার্গেটও মিট করে নাই। তার মানে 1 মাসে আমার ট্রেডিং এ কোনো ইনকাম নাই, ব্যাপারটা এরকম। কিন্তু আমার যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সেইখানে কিন্তু আমার যতটুকু সেভিংস ইনভেস্ট করার একটা ধারাবাহিকতা আছে সেটা আমি মেনটেন করে চলেছি। সো টেকনিক্যাল অ্যানালিসিসের গুরুত্ব 100% আছে, সেটা হচ্ছে ট্রেডিং করার ক্ষেত্রে। বাট এসআইপি করার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের এই 3টা ভিডিওতে আপনাদেরকে যতটুকু নলেজ আমি শেয়ার করলাম, এতটুকু নলেজও যদি আপনি ঠিকঠাক মতো গ্যাদার করেন এবং সেলফ স্টাডি করেন, কিছুটা সেলফ স্টাডি তো লাগবেই, কিছুটা সেলফ স্টাডি করলে আপনি কিন্তু এসআইপির জন্য লং টার্মের পোর্টফোলিও বিল্ড করতে পারবেন। আপনাকে আজকের পরে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে বা কিভাবে কি করে, এসআইপি কি, এই সমস্ত জিনিস নিয়ে কাউকে কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না। তারপরেও যদি আপনার মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনি আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনার ওই ভিডিও পরবর্তী ভিডিওতে আপনার ওই কনফিউশনগুলো নিয়ে অ্যান্সার দিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করে আপনাকে সাহায্য করার। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেট শেখার চেষ্টা করেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিসও জানা জরুরি, টেকনিক্যাল অ্যানালিসিসও জানা আরো বেশি জরুরি। এই মানে দেখেন অনেক সময় মনে করেন যে টেকনিক্যাল অ্যানালিসিস ইম্পর্টেন্ট না ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট, নাকি এসআইপি করব না, জিনিসটা হচ্ছে আপনার অবজেক্টিভের উপর। আমার মতে হচ্ছে পুরা জিনিসটা মার্চ করলেই আপনি সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন। শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে লং টার্মে কোনো কাজ হবে না, শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিস দিয়ে শর্ট টার্মে কোনো ধরনের কাজ হবে না, শুধুমাত্র ট্রেডিং করে আপনি ক্যাপিটাল গেইন করতে পারবেন না, শুধুমাত্র ক্যাপিটাল গেইনই করবেন ট্রেডিং করবেন না, তাহলে আপনার অ্যাক্টিভ ইনকাম সোর্স জেনারেট হবে না। সো আলটিমেটলি আপনাকে ডিসিশন নিতে হবে কত পার্সেন্ট ফোকাস আপনি কোথায় দিবেন। তবে এই এসআইপির পোর্টফোলিও যেটা তৈরি হয় এইটার উপর ফোকাস থাকা উচিত সবচেয়ে বেশি, এবং সেকেন্ডারি সেটা হওয়া উচিত টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে শর্ট টার্ম ট্রেডিং করে যতটুকু অ্যাক্টিভ ইনকাম জেনারেট করা যায়। তবে হ্যাঁ, মার্কেটের ট্রেন্ডের বিপরীতে গিয়ে নয়, মার্কেট যখন সুযোগ দেয় ওই সুযোগে মার্কেটের মোমেন্টামের সাথে মিলিয়ে ট্রেড করা। সো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।